নমস্কার। খবরদার কথা নয়, আমরা দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে রয়েছি। দেখতে দেখতে কিন্তু 1 বছর কাটিয়েও ফেললাম। আপনাদের সহায়তা নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান চালাচ্ছি। ভালো মন্দ আপনারা বিচার করবেন। তার মাঝেও আপনাদের কাছ থেকে নানা রকম আলোচনার বিষয়ে নানা মতামত পেয়েছি। এই প্রসঙ্গে বেশ কিছু জায়গা থেকে বলা হচ্ছে যে রাজ্যের কর্মচারীদের নিয়ে আমরা দীর্ঘ সময় কোনো আলোচনা করিনি। প্রথম দিকে করেছিলাম একবার, বছরখানেক অতিক্রান্ত, ঘটনাটা ঠিক, আমরা করিনি। হয়তো আমাদের দর্শকরা ভাবছেন কর্মচারীরা খুব ভালো আছেন, কেউ কেউ বলছেন আমাদের কর্মচারীরা দুর্দান্ত আছেন, কেউ কেউ বলছেন না সমস্যা আছে। সমস্যা তো থাকবেই। একটা রাজ্যের প্রগতি, একটা রাজ্যের উন্নয়ন কর্মচারীদের ছাড়া হবে না, কিন্তু কর্মচারীদের নিজস্ব উন্নয়ন কতটা হলো, আজকে এই সমস্ত নিয়েই আমরা আপনাদের সাথে মিলিত হয়েছি। এই নিয়েই আমাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে, আপনাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রশ্ন রয়েছে। এর জবাব নেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম রাজ্যের সরকারি কর্মচারী সমন্বয় কমিটি, বা সরকারিটা ছেড়েই দেই, কর্মচারী সমন্বয় কমিটি। সবাই বলেন সরকারি কর্মচারী, আসলে ঘটনাটা তা না। কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের সাধারণ সম্পাদক শ্রী স্বপন বল আমার বাঁ দিকে বসেছেন। নমস্কার। তার কাছেই আমাদের প্রশ্নগুলি থাকবে। শোনো, আমাদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আগামী একদিন, মাঝে একদিন, তারপরে আপনার বিশাল কর্মকাণ্ড, চতুর্দশ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন, ফলে ব্যস্ততা আছে। তার ভেতরেও আমাদের অল্পক্ষণ সময় দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। শোনো, সরাসরি চলে যাই। 2023 সাল গেল, রাজ্যের কর্মচারীরা কেমন আছেন? আসলে শুরুটা কিভাবে করব, যেমন মনে হয় যে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ বাদ দিলে ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের অবস্থা অত্যন্ত বেহাল। আসলে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল ত্রিপুরার শিক্ষক কর্মচারীদেরকে। সেই কেন্দ্রীয় 7ম বেতন কমিশন, তারপরে ত্রিপুরায় বিগত যে সরকার ছিল ওই সরকার শিক্ষক কর্মচারীদেরকে নানাভাবে বঞ্চিত করেছে, বঞ্চনার অবসান, অনেক কথা আমরা শুনেছিলাম। এবং যারা সেদিন এই কথাগুলি খুব চিৎকার করে বলতেন, মাঠে ময়দানে কাঁপিয়ে বেড়াতেন, আজকে খুব অবাক হতে হয় যে এদের মুখে আর কোনো কথা নেই। এরা আসলে আদৌ আমাদের রাজ্যে আছেন কিনা এবং শিক্ষক কর্মচারীদের বিষয়গুলো নিয়ে ভাবছেন কিনা, এটা আসলে আজকে একটা সংশয়ের বিষয়। সে যাই হোক, প্রথমেই বলবো যে সরকার পরিবর্তনের পরে একের পর এক ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীরা অনেকগুলি অধিকার, সুযোগ সুবিধা হারিয়েছেন। শুধুমাত্র অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন বিষয়টা এরকম না, এর বাইরেও একের পর এক অনেকগুলি অধিকার ইতিমধ্যেই হারিয়ে ফেলেছেন। আমি খুব সংক্ষেপে একটু কথাগুলি বলার চেষ্টা করছি। ঠিক বল। প্রথমেই যেটা বলতে হয় যে আমরা শুনেছিলাম যে যদি বিজেপি আইপিএফটি সরকার করতে পারে তাহলে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় 7ম বেতন কমিশন মিলবে। তো কেন্দ্রীয় 7ম বেতন কমিশনটা কি? কেন্দ্রীয় 7ম বেতন কমিশন মানে হলো যে কেন্দ্রীয় হারে যে বেতনক্রমটা আগে থেকে চলে আসছে, বিভিন্ন পদের বিভিন্ন বেতনক্রম, সেই বেতনক্রমের ক্ষেত্রে যে ইন্ডেক্স, যেটা অর্থাৎ যেটা বৃদ্ধি করা হলো, সেটা হলো যে কেন্দ্রীয় 7ম বেতন কমিশন সর্বনিম্ন বৃদ্ধি করেছে 2.57, এরপরে 2.62, 2.67, 2.72, এরকম, অর্থাৎ সর্বনিম্নটা হচ্ছে 2.57। আমাদের রাজ্যে আমরা দেখলাম যে একটা কমিটি তৈরি করা হলো, এক্সপার্ট কমিটি। এই এক্সপার্ট কমিটি যে সুপারিশ করলো, এতে কেন্দ্রীয় 7ম বেতন কমিশনের যে ন্যূনতম ইন্ডেক্স 2.57, এইটাও কিন্তু সবাইকে দেওয়া হলো না। আচ্ছা,
একদম সর্বোচ্চ যেটা দেওয়া হলো এটা হচ্ছে 2.57, তার মানে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের একেবারে সর্বনিম্ন। এবার এটাও সবাই পেলেন না, কাউকে দেওয়া হলো 2.34, কারো ক্ষেত্রে 2.40। এর মানে হলো যে 2.57 ন্যূনতম যে ইন্ডেক্স যেটা দেওয়ার কথা ছিল এটাও কিন্তু সবাই পেলেন না, ছেড়ে দিলাম এটা। দ্বিতীয়ত হলো যে আমাদের রাজ্যে অনেকগুলি পদবীর বেতনক্রমের ক্ষেত্রে কেন্দ্রীয় বেতনক্রমের সাথে রাজ্যীয় বেতনক্রমের একটা বিশাল পার্থক্য রয়েছে। আমরা বরাবরই দাবি করছিলাম যে কেন্দ্রীয় হারে সমস্ত বেতনক্রম ঠিক করতে হবে, কিন্তু দেখা গেল যে এটা করা হলো না, কিছুই করা হলো না। 1 টাকা ভাতা কোনোটা বৃদ্ধি করা হলো না। গ্র্যাচুইটি যেটা যে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন 20 লক্ষ টাকা করেছে, সেই ক্ষেত্রে বিগত সরকার যেটা 10 লক্ষ টাকা করেছিল এটাই রয়ে গেল, 1 টাকাও বৃদ্ধি করা হলো না। ফলে এই গেল কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের নামে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের বঞ্চনা। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে বছরে 2 বার ডিএ পেয়ে আসছিলেন, যদিও সবসময় একদম কেন্দ্রীয় হারে এবং কেন্দ্রীয় সরকারের সাথে সাথে আমাদের রাজ্য সরকার মানে সমহারে দিয়ে দিতে পেরেছে, বিষয়টা এরকম ছিল না। কিন্তু তারপর আমরা দেখেছিলাম যে বিগত যে সরকার 25 বছর এর যে ক্ষমতায় ছিল, এরা কিন্তু শিক্ষক কর্মচারীদের জন্য বছরে 2 বার ডিএ তারা দিতেন, একবার 1 জানুয়ারি আবার 1 জুলাই থেকে। কিন্তু সরকার পরিবর্তনের পরে এটা একদম বন্ধ করে দেওয়া হলো। প্রথম 3 বছর তো ডিএর নামটাই উচ্চারণ করা হলো না। এরপরে যাক কোনো রকম যখন নির্বাচন চলে আসছে তখন তাড়াহুড়া করে 3 কিস্তিতে টোটাল মানে 20% দিয়ে রিলিজ করা হয়েছে। ওইখানে বিশাল বঞ্চনা, কারণ এই ডিএটা কত শতাংশ বাকি ছিল, মানে তখন তো 22% বাকি ছিল, 22% বাকি ছিল। কিন্তু এরপরে কেন্দ্রীয় সরকার আরও 4% দিয়েছে। ফলে এখন বকেয়া ডিএর পরিমাণ এবং যারা পেনশনার্স তাদের যে বকেয়া ডিআর এটা হলো 26%, মানে বিশাল ব্যাপার। এবং আরেকটা ব্যাপার যেটা নিয়ে আমরা অনেকে ভাবি না, এটা হলো যে কেন্দ্রীয় সরকার যে ডিএটা ঘোষণা করে এটা কিন্তু আসলে কমোডিটি প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, তাহলে এটা কোনো দয়ার দান না, এটা মানে আর্থিক একটা মানে না মানে পুরস্কারও না। অ্যাকচুয়াল শিক্ষক কর্মচারী যে ন্যূনতম বেতন, অর্থাৎ যেটা ছাড়া তার সংসার চলবে না, এই জায়গাটাকে ধরে রাখার জন্য যখন প্রাইস ইন্ডেক্স বাড়ছে তখন তার সাথে সঙ্গতি রেখে যাতে শিক্ষক কর্মচারী পরিবারগুলো বাঁচতে পারে তার জন্য ডিএটা ঘোষণা করা হয়। তাহলে এটা তো ওই সময়ই পাওয়ার কথা, কিন্তু আমাদের যে আমরা দেখছি যে ওই ডিএ ওই সময় তো আমরা পাচ্ছিই না, এবং প্রথম ডিএ পেলাম আমরা 3 বছর পরে। তো ভয়ানক ব্যাপার। সুতরাং ওইখানে তো বঞ্চনা রয়েছে। এইবার আসুন যে আমাদের ডাইন হারনেস, অর্থাৎ আগের সরকারের সময় আমাদের রাজ্যে আমরা এটা সবাই জানতাম যে একজন শিক্ষক বা কর্মচারী যদি একেবারে চাকরি শেষ দিন, ধরুন 60 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে ওনার চাকরি জীবনের শেষ দিন, ওই দিনও রিলিজ অর্ডারটা হাতে পাওয়ার আগে যদি ওনার মৃত্যু হয় তাহলে ওনার পরিবারের একজন যোগ্য প্রার্থী, যদি পরিবারে কোনো সরকারি কর্মচারী না থাকে, তাহলে তিনি ডাইন হারনেসে চাকরিটা পেতেন, পরিবারটা বেঁচে যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে এটাও কিন্তু কৌশল করে কেড়ে নেওয়া হলো। হ্যাঁ, অর্থাৎ 50 কমপ্লিট হয়ে গেলে, হ্যাঁ, যদি মারা যায় তাহলে তার পরিবারে ডাইন হারনেস প্রকল্পে চাকরি দেওয়া হবে না। এবং 50-এর মধ্যে মারা গেলেও ওইখানে কিন্তু আবার কিছু শর্ত আছে যে 15% একটা পার্সেন্টেজ রাখা হয়েছে, হ্যাঁ, এর মধ্যে হবে, এর বাইরে হবে না। ফলে কৌশলে কিন্তু এই যে মানে শিক্ষক কর্মচারীদের একটা নিরাপত্তার যে অধিকার এটাও কিন্তু কেড়ে নেওয়া হলো। এরপরে যেটা বলতে হবে যে আমাদের রাজ্যে ডিফাইন্ড বেনিফিট পেনশন চালু ছিল। কেন্দ্রীয় সরকার 2004 সালের 1 জানুয়ারি থেকেই এনপিএস চালু করেছে এবং বিগত রাজ্য সরকারের উপরও চাপ ছিল, কিন্তু বিগত রাজ্য সরকার আমাদের স্বার্থবিরোধী এনপিএস আমাদের রাজ্যে চালু করেনি। কিন্তু সরকার পরিবর্তনের পরেই যারা কর্মচারীদের প্রতি এত দরদ, এত প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এলো, কি করলেন? অর্থাৎ 2018 সালের 1 জুলাই থেকে যারা চাকরিতে আসবেন
তাদের ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিমের পরিবর্তে এনপিএসের আওতায় নিয়ে যাওয়া হলো। অর্থাৎ এখানেও একটা ভয়ানক মানে বিপদের দিকে ঠেলে দেওয়া হলো এই রাজ্যের নতুন প্রজন্মের শিক্ষক কর্মচারী যারা চাকরিতে আসছেন। এরপরে যেটা বলতে হবে যে কিছু ভাতা ছিল আমাদের, যেমন ধরুন জন্ম নিয়ন্ত্রণের জন্য যারা লাইগেশন অথবা স্থায়ী বন্ধাত্মকরণ করেছেন তাদেরকে এর জন্য একটা ইনক্রিমেন্ট দেওয়া হতো, এবং এইরকম আরও কিছু স্পেশাল ইনক্রিমেন্ট বা স্পেশাল অ্যালাউন্স আমরা যাকে বলি এটা প্রচলিত ছিল। কিন্তু আমরা দেখলাম সরকার পরিবর্তনের পরে একে একে এগুলিও বন্ধ করে দেওয়া হলো। তারপরে যেটা না বললে না হয় এটা হলো যে বর্তমান যে আরোপি, এই আরোপিতে কিন্তু শিক্ষক কর্মচারীদের একটা ভয়ানক সর্বনাশ করে দেওয়া হয়েছে, যে যেটা নিয়ে আরও জোরদার লড়াই আন্দোলন হওয়ার কথা। এই বিষয়টা হলো যে বিভিন্ন দপ্তরে যারা কর্মরত বিভিন্ন পদবীর শিক্ষক কর্মচারী সবার ক্ষেত্রে কিন্তু জীবনে প্রমোশনের সুযোগ আসে না। যেমন শিক্ষকতা যারা করেন অনেকে আছেন যে 30-35 বছর চাকরি করেছেন, কিন্তু যেই পদবী নিয়ে চাকরিতে ঢুকেছিলেন 35 বছর 36 বছর চাকরি করার পরেও যখন অবসরে যাচ্ছেন ওনার পদবিটা কিন্তু পরিবর্তন হয়নি। এরকম শুধু শিক্ষক না, আরও বিভিন্ন দপ্তরে এরকম কতগুলি জায়গা আছে। ফলে এই জায়গাটা দূর করার জন্য যে আর্থিকভাবে যাতে শিক্ষক কর্মচারী বঞ্চিত না হয়, এর জন্য আমাদের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমরা কেস আদায় করেছিলাম। কেস, হ্যাঁ, CAS মনে থাকবে। এরপরে তার নাম পরিবর্তন হয়ে এটাকে বলা হলো ACP। আমাদের কিছু যায় আসে না, কারণ বেনিফিটটা আমাদের ছিল যে যখন 10 বছর পরে বা 17 বছর পরে অথবা 25 বছর পরে যখন আমরা এর সুযোগ পেতাম, ধরুন কেস অথবা ACP, তার সুযোগ যখন আমরা পেতাম তখন একটা ইনক্রিমেন্ট যেমন পেতাম, সাথে সাথে আমাদের কিন্তু মানে ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন হতো। অর্থাৎ যেই স্কেলে আমরা ছিলাম সেই স্কেলের পরবর্তী হ্যাঁ ঊর্ধ্বতন স্কেলে আমাদের ফিক্সেশন হতো। ফলে এতে কি হতো যে হয়তো আমরা পদ পেলাম না, স্বীকৃতি পেলাম না, কিন্তু অর্থনৈতিকভাবে হ্যাঁ যে মানে প্রমোশনের যে বেনিফিট সেই বেনিফিট আমরা পেয়েছি। কিন্তু এখন যেটা করা হয়েছে NSCP মানে নতুন যেটা, এখানে বলা হয়েছে শুধু একটা ইনক্রিমেন্ট হবে, তার কিন্তু আপগ্রেডেশন আর হবে না। তাই মানে হলো যে অনেকেই চাকরি জীবনে যদি প্রমোশন না পান তাহলে একটা লেভেলেই কিন্তু তার চাকরিটা শেষ করে যেতে হবে। ফলে ভয়ানক ব্যাপার। অর্থাৎ এই যে সর্বনাশগুলো একের পর এক। এরপরে ধরুন নিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের রাজ্যে বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ। একদিকে শিক্ষক স্বল্পতা স্কুলে, একদিকে অফিসে কর্মী স্বল্পতা। দেখবেন স্বাস্থ্য দপ্তরে যান, ডাক্তার নেই, নার্স নেই, স্বাস্থ্যকর্মী নেই। ফলে রাজ্যের মানুষ তার পরিষেবাটা পাচ্ছে না। মানুষ যখন হাহাকার করছে যে পরিষেবা উন্নত করো, আমরা পরিষেবা চাই, তখন আমরা দেখছি যে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন তো চালু করাই হলো না, কিন্তু যে সামান্য ইন্ডেক্স বাড়িয়েছে এইটা বাড়িয়ে এবার কিন্তু 3:1 অনুপাতে যে যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন শূন্যপদ এগুলি অবলুপ্ত করে দেওয়া হচ্ছে। বাকি যেগুলি রইল এগুলিতেও নিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে একই পদে নিয়োগের জন্য একাধিকবার মন্ত্রিসভার সিদ্ধান্ত নিচ্ছে, প্রেস মিট করছে। এরপরে দেখা গেল কখনো কখনো মানে পত্রপত্রিকায় বিজ্ঞাপন বেরোচ্ছে, আবার একটা সময় দেখা গেল এটা বাতিলও করে দেওয়া হচ্ছে। এবং একটা দীর্ঘসূত্রিতা, এই যে JRBTর ক্ষেত্রে আমরা দেখলাম পরীক্ষা নেওয়ার পর দীর্ঘ সময় যারা পরীক্ষা দিয়েছিল কত লড়াই আন্দোলন করে মানে তাদের রেজাল্টটা পেতে হয়েছে। এবং নিয়োগ এর মানেটা কি? এর মানে হলো যে শুধু যে শিক্ষক কর্মচারীরা মানে সর্বনাশের মুখে, বিষয়টা এরকম না। যাতে এই রাজ্যে যারা যুবশক্তি কর্মক্ষম যুবক যারা, যাদের উপর আমাদের মানে দেশ রাজ্যের উন্নয়ন নির্ভর করে, আসলে এদেরকেও তো হতাশ করা হচ্ছে। এরাও কিন্তু সেই সরকারি মানে যে কাজ করার যে সুযোগ, চাকরির যে সুযোগ, এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে এরকম একটা পরিস্থিতিতে আমাদের যে শিক্ষক কর্মচারীরা ভালো থাকবে এটা অন্তত আমরা আশা করতে পারি না।
আমরা এটা বলবো যে প্রত্যেকের ভিতরে তুষের আগুনের মতো জ্বলছে দাউ দাউ করে, কিন্তু পরিবেশ পরিস্থিতি বিভিন্ন কিছু মাথায় রেখে ভয়ভীতির কারণে এরা চিৎকার করে বলতে পারছে না। না হলে মানে আমাদের রাজ্যে এমনটা হওয়ার কথা ছিল না, এবং অতীতে কোনো দিন হয়নি। অতীতেও আমরা দেখেছি সমস্যা ছিল, কিন্তু সমস্যাকে এদের যে শিক্ষক কর্মচারী এভাবে মেনে নেয়নি, বরাবরই প্রতিবাদ করেছে, লড়াই আন্দোলন করেছে। কিন্তু এখন আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি আমরা চেষ্টা করছি, আমরা বিভিন্ন লড়াই আন্দোলন করছি, কথা বলার চেষ্টা করছি। আমরা যখন চিঠি দেই যে সমস্যা নিয়ে আমরা কথা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে, এই চিঠির প্রাপ্তিটাও স্বীকার করে না, সময় দেওয়া তো দূরের ব্যাপার। মাননীয় মুখ্য সচিবের কাছে যখন আমরা চিঠি পাঠাই যে রাজ্যের জ্বলন্ত সমস্যা শিক্ষক কর্মচারীদের, এগুলি নিয়ে আমরা আপনার সাথে কথা বলতে চাই, আপনি আমাদের সময় দিন, দেখা গেল এই চিঠিটা যে উনি পেয়েছেন তার প্রাপ্তিটাও স্বীকার করে না, সময় দেওয়া তো অনেক দূরের ব্যাপার। এরকম একটা পরিস্থিতিতে কী করে আমরা ভালো থাকব? ঠিক, এখন স্পষ্ট করেই আপনারা বুঝলেন, আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হতে পারে, কিন্তু আলোচনাটা একা একা তো হয় না, আরেকজনকে দরকার। ফলে ওনারা চেষ্টা করেছেন, সেই আলোচনার দরজা কিন্তু খোলেনি। সম্রাটটা মানে আমাদের আলোচনার সময় তো অনেকটা কম, সেই জন্য আপনার কাছে চলে যাচ্ছি। দীর্ঘ সময় ধরে আপনি রাজ্যের কর্মচারী আন্দোলনের সঙ্গে যুক্ত। এর আগে আপনি শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন, সাধারণ লড়াকু সৈনিক হিসেবে এসেছেন, এই রাজ্যে একটা বাম সরকার দেখেছেন, এখন যেটা বললেন বিজেপি আইপিএফটি সরকার চলছে। দুটো সরকারের যে মধ্যে কর্মচারী আন্দোলনের গতিপথে কি কোনো পার্থক্য ঘটেছে? অবশ্যই, যে কথাগুলি বললাম, যে আমরা দেখেছি আমাদের যে রাজ্যের বিগত সরকার আমাদের সব সমস্যার সমাধান করতে পেরেছে, বিষয়টা এমন না, কিন্তু একটা পরিবেশ ছিল, আমরা গিয়ে কথা বলতে পারতাম, এবং যেটা রাজ্য সরকারের পক্ষে সমাধান হতো। হ্যাঁ, অবশ্যই, মানে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলতে তো কখনো আমরা পিছপা হইনি, এবং আমরা অভ্যস্তও না। তখনও কিন্তু আমরা লড়াই আন্দোলন করতাম, অনেকে অনেক কথা বলতেন যে সরকার ক্ষমতায়, এরা তো সরকারের পক্ষেই আছে, তাহলে তাদেরকে লড়াই করতে হয় কেন? আমরা এটা জানি যে লড়াই আন্দোলন ছাড়া, দাবি ছাড়া কখনো কোনো সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করা সম্ভব না। কারণ সরকারের কাছে বিভিন্ন অংশের মানুষের দাবি থাকে, প্রত্যাশা থাকে। ফলে সরকারের কাছে যদি আমরা আমাদের সমস্যা, আমরা আমাদের দাবি, এটা যদি উত্থাপন করতে না পারি, সরকারকে যদি আমরা বোঝাতে না পারি, তাহলে আসলে এর সমাধান হবে কিভাবে? যেমন প্রসঙ্গক্রমে বলছি যে গত যে আরওপি, যেটা 2017 সালে বেরিয়েছিল, এই আরওপিতে তৎকালীন যিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, উনি ওই কমিশন বা কমিটিকে বলেছিলেন যে বিভিন্ন ক্ষেত্রে যে বেতন বৈষম্য রয়েছে, যে আগে এগুলি আপনারা দূর করেন, অর্থাৎ বেতন বৈষম্যগুলি দূর করে কেন্দ্রীয় বেতনক্রমের সাথে সামঞ্জস্য রেখে আপনারা বেতনক্রমটা তৈরি করেন। এবার যাদের উপর দায়িত্ব ছিল তারা এটা করতে গিয়ে দেখলেন যে বিশাল মানে অর্থের প্রয়োজন। তারা তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে জানালেন যে স্যার, আপনি তো বলেছেন, কিন্তু এই টাকা আপনি পাবেন কোথায়? যে আপনার তহবিলে তো এত টাকা নেই। যখন পরবর্তী সময় উনি মানে একটা আমার সাথে যখন দেখা হয়, বাইদি ভাই যখন দেখা হলো, উনি কিন্তু এটা প্রকাশ করলেন যে খুব খারাপ লাগছে, আপনাদের এই কাজটা আমি করে যেতে পারিনি, যে যদি এটা করে যেতে পারতাম তাহলে ভালো লাগতো। অর্থাৎ এটা ছিল আমাদের রাজ্যের পরিবেশ। মানে আমরা দাবি করেছি, ওনার মাথায় আছে যে এটা ন্যায্য দাবি, ফলে উনি চেষ্টা করেছিলেন, কিন্তু আর্থিক সংকটের কারণে উনি এটা করতে পারেননি। এই বিষয়টা উনি আমাকে যখন বললেন, তখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমরা এতেই খুশি, আপনি যেটা বলেছেন আমরা জানলাম। তাহলে অবশ্যই মানে ইচ্ছা যখন রয়েছে, হয়তো মানে ভবিষ্যতে আমরা পেলাম না, কিন্তু হয়তো আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্ম যারা আগামী দিন, হয়তো এক সময় এই সমস্যার সমাধান হবে। কিন্তু বর্তমান সরকারের সাথে আমরা তো কথাই বলতে পারছি না। মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, অন্য মন্ত্রী বলুন, এমনকি
একদম মানে দপ্তরের সর্বোচ্চ আধিকারিক, সেই চিফ সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন যে পদাধিকারী, আসলে এদের সাথেও আমরা কথা বলার সুযোগ পাচ্ছি না। তাহলে এখানে পার্থক্য আছে। দ্বিতীয়ত, আমরা দেখতাম যে বিগত দিনে যে সরকার ছিল, এই সরকার যখনই শিক্ষক কর্মচারীদের সামনে এসেছেন, তখন এই রাজ্যের প্রতিটা সাফল্যের জন্য এই রাজ্যের শিক্ষক কর্মচারীদেরকে মানে বাহবা দিতেন, বলতেন যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের ভূমিকার কারণেই, আন্তরিকতার কারণেই রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজগুলি করতে পারছে, বিভিন্ন জায়গা থেকে পুরস্কারটা পাচ্ছে। ফলে তারা কিন্তু এদের যে শিক্ষক কর্মচারীদেরকে সম্মান দেওয়ার যে বিষয়টা, গুরুত্ব দেওয়ার যে বিষয়টা, এইটা তারা করেছেন। কিন্তু এখন সরকার পরিবর্তনের পরে যেটা হলো, এতে মনে হচ্ছে যে কর্মচারী কাজ করে না, অর্থাৎ কর্মচারী কিছু না করেই বেতন নিচ্ছে, অর্থাৎ এইভাবে মানে কর্মচারী ভোট দেয়নি, আমরা শুনছি এগুলো। তো পার্থক্য তো আছেই। আবার সরকারের সাফল্য তো দাবি করছেন। সেই তো, এটা তো ঠিক। যদি সরকারের সাফল্য আসে, তাহলে কর্মচারীদেরকে বাদ দিয়ে সরকারের সাফল্য আসবে কীভাবে? কারণ সরকার সিদ্ধান্ত গ্রহণ করে, এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে বাস্তবায়িত করার দায়িত্ব হচ্ছে সরকারের এই একেবারে অপরিহার্য অংশ, সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী কখনো সরকারের মানে বৈরী হতে পারে না, শত্রু হতে পারে না। আরেকটা কথা না বলে পারছি না, যে আসলে ধরুন আমরা যারা শিক্ষক কর্মচারী, আসলে আমরা কি চাই? আমরা শুধু চাই যে আমাদের মতো যারা সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, যাদের অবস্থা হয়তো আমাদের চাইতেও আরেকটু খারাপ, একজন মানে দিনমজুর, বিভিন্ন পেশায় যারা আছেন, যে এদের সংখ্যাটাই তো আসলে আমাদের রাজ্যে যেমন বেশি, সারা দেশেও বেশি। তাহলে আমরা দাবি করি কার জন্য? আমরা দাবি করছি এই সংখ্যাগরিষ্ঠ মানুষগুলোর যে সমস্যা, যেগুলি সমাধান হওয়া আমাদের দেশের পক্ষে, রাজ্যের পক্ষে অত্যন্ত জরুরি। কারণ এইগুলি যদি সমাধান না হয়, তাহলে আমাদের রাজ্য সরকার কিভাবে বলবে যে আমাদের রাজ্যটা এগিয়ে চলছে, আমাদের দেশটা এগিয়ে চলছে? এটা কি সম্ভব? তো সম্ভব না। তাহলে আমরা কি করছি? আমরা তো আসলে এই সাধারণ মানুষের সমস্যা, শিক্ষক কর্মচারী তো সাধারণ মানুষেরই একটা অংশ, তাদের কিছু স্পেসিফিক সমস্যা, যেগুলিকে আমরা পেশাগত সমস্যা বলছি, ঘুরিয়ে সরকারকে সাহায্যই করছেন। অবশ্যই তো, যে আমরা তো আমাদের অবশ্যই আমরা তো সরকারের সামনে যে একেবারে একদম গুরুত্বপূর্ণ যে দাবি, যেমন এই মুহূর্তে আমরা কি দাবি করছি? আমরা দাবি করছি যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, আসলে সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে, ঔষধপত্র থেকে শুরু করে প্রতিটা জিনিস। তাইলে এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ফলে সরকারের মানে কি করা উচিত? এই জায়গাটাতে একটা নিয়ন্ত্রণ আনা উচিত, কীভাবে জিনিসপত্রের দামটা সাধারণের নাগালের মধ্যে রাখা যায়। এরকম ধরুন যে বিভিন্ন অংশের মানুষের যে মৌলিক সমস্যা, আমরা তো সরকারের কাছে দাবি রাখছি যে এগুলি সমাধান করার জন্য। এটা যদি সরকার করে, তাহলে কি সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে, নাকি সরকার জনবিচ্ছিন্ন হবে? তাহলে আমরা তো চাইছি যে শিক্ষক কর্মচারী সহ সমস্ত অংশের মানুষের যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো, এগুলি যাতে সরকার সমাধান করে। অর্থাৎ আমাদের দেশের মুষ্টিমেয় কর্পোরেট পুঁজির মালিক, ধনিক বণিক কিছু মানুষের উপকার করলেই বা তাদের স্বার্থ রক্ষা করলেই তো জনগণের সরকার হতে পারে না। সরকারকে তো স্বার্থ রক্ষা করতে হবে সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের। এটাই তো আমরা দাবি করছি। এখন এই বিষয়টা যদি অপরাধ হয়, বৈরিতা হয়, তাহলে তো আমাদের পক্ষে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের কিছু করার নেই। একদম। কারণ আমরা দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। সুতরাং এই দাবি থেকে, এই লড়াই আন্দোলন থেকে আমরা কখনো নিজেদেরকে সরিয়ে রাখতে পারবো না। একজন কর্মচারী আন্দোলনের নেতৃত্ব আপনি, এই নেতৃত্ব হিসেবে একটা সম্মেলনে যাচ্ছেন। প্রথমেই আমরা যে কথাটা বলেছি, সেখানে অনেক প্রশ্নের জবাবের খোঁজে আপনার যারা প্রতিনিধি হিসেবে আসবে তারা আসবেন। এটা কিভাবে দেখছেন এই সম্মেলনকে? এই সময়ে সম্মেলনটা, যখনই আমরা সম্মেলনে যাই, আসলে সম্মেলনে আমরা আন্তর্জাতিক, জাতীয়, রাজ্য সব পরিস্থিতি বিচার বিশ্লেষণ করি, যাতে সঠিকভাবে আমরা আমাদের যে মানে দাবি সনদ কিংবা আগামী দিনের আন্দোলন কর্মসূচি
আমাদের লড়াইয়ের গতিপথ, এইগুলি যাতে আমরা সঠিকভাবে ঠিক করে চিহ্নিত করতে পারি। এবারও সম্মেলনে যাওয়ার আগে আমরা একটা স্লোগানকে সামনে নিয়ে স্লোগানে যাচ্ছি। আমাদের যে স্লোগান এবার সেটা হলো ঋত বা লুণ্ঠিত অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র করো। বাহ, এরপরে আমরা বলছি যে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও মৌলবাদের বিরুদ্ধে সম্প্রীতির দুর্গ গড়ো। তাহলে বোঝা গেল যে আমরা দেখছি আজকে আমরা অধিকার হারাচ্ছি, নতুন করে কিছু আদায়ের তো মানে আমরা ভাবতেই পারছি না, যেগুলি আমরা ভোগ করে আসছিলাম সেগুলি আমরা হারাচ্ছি। আজকে গণতান্ত্রিক পরিবেশ নেই, কারণ জানে এই রাজ্যের মানুষ আমাদের যে সংগঠনের অফিস, আরে যেখানে বসে আমরা এই রাজ্যের শিক্ষক কর্মচারী সহ জনগণের যে সমস্যা দাবি এগুলি নিয়ে আলোচনা করব, কর্মসূচি ঠিক করব, লড়াই আন্দোলনের মানে বার্তা আমরা পৌঁছে দেব, এই জায়গাগুলি আজকে নেই। হয় পুড়ে দেওয়া হয়েছে, না হলে লুটপাট করে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, কোথাও বা তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হচ্ছে যে এখানে ঢোকা যাবে না। তাহলে গণতন্ত্র নেই, একদিকে অধিকার, আরেকদিকে গণতান্ত্রিক যে পরিবেশ, আমরা তো এর আগে ত্রিপুরাতে এরকমটা দেখিনি। কথা বলা যাবে না, দাবি করা যাবে না, লড়াই আন্দোলন করা যাবে না, সমিতি অফিসে বসে মিটিং করা যাবে না, এমন পরিস্থিতি তো আমরা রাজ্যে দেখিনি। ফলে মানে একদিকে অধিকার যেমন হরণ হচ্ছে, ঠিক পাশাপাশি আমাদের যে গণতান্ত্রিক বাতাবরণ, গণতান্ত্রিক অধিকার, আমাদের সংবিধানের অন্যতম মৌলিক অধিকার যেটা হলো আমাদের মত প্রকাশের স্বাধীনতা, এগুলিও আজকে আক্রান্ত হচ্ছে। ফলে এখানে আমরা সিদ্ধান্ত নেব যে এগুলি পুনরুদ্ধার করার জন্য আমাদের লড়াই আমরা আগামী দিন তীব্র করব। দ্বিতীয়ত হচ্ছে আজকে আমরা দেখছি যে সারা দেশেই, আমাদের রাজ্যেও তার ব্যতিক্রম না, যে ধর্মের নামে, কোথাও ভাষার নামে নানাভাবে, অর্থাৎ একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, কখনো কখনো মানে হাতিয়ার করা হচ্ছে ধর্মকে, ধর্মবিশ্বাসকে, এবং এর সাথে ভয়ানকভাবে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে মৌলবাদ। ধর্ম তো আসলে ব্যক্তির ব্যাপার, ধরুন আমি কি করব, আপনি কি করবেন, এটা সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে রাষ্ট্র এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না বা কেউ করতেও পারে না। কিন্তু আজকে এই জায়গাটাও আমরা মানে দেখছি যে নেই আমাদের দেশে, আমাদের রাজ্যেও। অর্থাৎ এইখানেও নির্দেশ চলে আসছে এটা করতে হবে। অর্থাৎ এই যে ভাবনা, এটাই হচ্ছে মৌলবাদ। ধর্মের বিরুদ্ধে তো কারো কিছু বলার নেই। ধর্ম অবশ্যই মানে বিশেষ করে আমাদের দেশে, আমাদের সমাজে ধর্মের একটা মানে উঁচু স্থান রয়েছে। ধার্মিক মানুষ নমস্য, এর বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। স্ব ধর্ম সে বিশ্বাস করবে, পালন করবে, প্রচার করবে, ধর্মীয় আচার অনুষ্ঠান করবে। আমরা একে অন্যের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেই। অর্থাৎ অনেক সময় আমাদের কাছে মনে হয় যে ধর্ম ভিন্ন ভিন্ন, কিন্তু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো এগুলো আমাদের সকলের। কিন্তু এইখানেও যখন একটা নির্দেশ চলে আসে এই করতে হবে, তখন কিন্তু মানে একটা ভাবনার বিষয় আছে যে আমাদের দেশের যে ঐক্য, সংহতি, আমাদের সৌভ্রাতৃত্ব, এটাকে আমরা রক্ষা করতে পারবো কিনা। ফলে আমরা মনে করি যারা দেশকে ভালোবাসি, আমরা এই দেশে জন্ম, এই দেশেই তো আমরা বেঁচে আছি, মৃত্যু পর্যন্ত এখানেই থাকবো। ফলে এই দেশকে আমরা যারা ভালোবাসি, এই দেশের উন্নতি আমরা যারা চাই, আমাদের কিন্তু এটা প্রত্যেকের দায়িত্ব যেই যে সর্বনাশা ঝোঁক, এটা থেকে কিভাবে আমরা আমাদের সমাজকে, আমাদের জনগণকে, আমাদের দেশকে, আমাদের রাজ্যকে আমরা রক্ষা করতে পারি। ঠিক। কারণ না হলে আমাদের মধ্যে যে হিংসা, ঘৃণা, এগুলি যেভাবে বাড়ছে এবং যেভাবে নানাভাবে ইন্ধন যোগানো হচ্ছে, এতে করে কিন্তু আগামী দিন আমরা এক থাকতে পারবো কিনা, এটাও একটা প্রশ্নের মুখে। ফলে ওই কারণেই আমরা এই বিষয়গুলিকে সামনে নিয়েই আমাদের দাবি সনদ এবং আগামী দিনের যে লড়াইয়ের কর্মসূচি, এগুলি আমরা গ্রহণ করব।
দীর্ঘক্ষণ শুনলাম স্বপনবাবুর মুখে, তিনি ব্যস্তও রয়েছেন, আবার এখান থেকে ছুটে যাবেন, তার কর্মক্ষেত্র যাকে সামনে রেখে আগামী একদিন বাদেই তার দুদিনের সম্মেলন শুরু হবে। 750 ওপরে প্রতিনিধিরা আসবেন, আলোচনা করবেন, আমরাও সেদিকে তাকিয়ে থাকব। কারণ ওই যে কথাটা বলেছিলাম প্রথম দিকে, এ রাজ্যের উন্নয়ন, অগ্রগতি কর্মচারীদের ছাড়া অসম্ভব এবং নিশ্চিতভাবে তাদের দাবি দাওয়া, তাদের যে কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা, এই সমস্যার সমাধান করার দায়িত্বও রাজ্য সরকারের, এ দাবি সর্বত্র। সুতরাং আমরাও নজর রাখব স্বপনবাবুরা কী কাজ করছেন। আবার দেখা হবে আপনাদের সাথে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার। নমস্কার।